ভুল গল্প লিখেছেন সুকুমার রায়। গল্পের সূচনাতে সুকুমার রায় লিখেছেন, এই গল্পের মধ্যে ইচ্ছে করে কতগুলি ভুল বর্ণনা করা হয়েছে। কোথাও হয়তো এমন কথাও লেখা হয়েছে যা একেবারেই অসম্ভব, অথবা এক জায়গায় যা লেখা হয়েছে অন্য জায়গায় তারই উল্টো কথা বলা হয়েছে। একটা ঠিক হলে আর একটা ঠিক হতেই পারে না। দেখো তো এই রকম ভুল কতগুলি বের করতে পারো। রামবাবু লোকটি যেমন কৃপণ, তার প্রতিবেশী বৃন্দাবন চন্দ্রের আবার তেমনি হাত খোলা। দুজনেই বহুকালের বন্ধুতা, অথচ কি চেহারায়, কি স্বভাব প্রকৃতিতে, কোথাওই দুজনের মিল নেই। বৃন্দাবন বেঁটে খাটো গোলগাল গোছের মানুষ, তার মাথা ভরা টাক, গোঁফ দাড়ি সব কামানো। 56 বছর অতি প্রশংসার সঙ্গে রেজিস্ট্রি অফিসে চাকরি করে শেষ দিকে তার খুব পদোন্নতি হয়েছিল। এখন 60 বছর বয়সে তিনি সবেমাত্র পেনশন নিয়ে বিশ্রাম করছেন। তিনি, তার গিন্নি আর এক বুড়ো জ্যাঠামশাই, এছাড়া ত্রিসংসারে তার আর কেউ নেই। জ্যাঠামশাই বিয়ে টিয়ে করেননি, বৃন্দাবনের সঙ্গেই থাকেন। রামপ্রসাদ সান্যাল লোকটি ছিপছিপে লম্বা, পোস্টমাস্টার প্রাণশঙ্কর ঘোষ ছাড়া তেমন ঢ্যাঙা লোক সে পাড়াতে আর খুঁজে পাবে না। এক অক্ষর ইংরেজি জানেন না, কিন্তু মার্বেল পাথর আর পাটের তেলের ব্যবসা করে তিনি প্রকাণ্ড দোতলা বাড়ি করেছেন। দেশে জমিদারি কিনেছেন আর নানা রকম কারখানার অংশীদার হয়ে বসে আছেন। তার 8টি ছেলে, কিন্তু মেয়ে একটিও হলো না বলে তার ভারী দুঃখ। প্রকাণ্ড কপাল, তার উপর একরাশ চুল, মুখে লম্বা লম্বা দাড়ি আর চোখে হাল ফ্যাশনের ফ্রেম ছাড়া চশমা। কানের সঙ্গে তার সম্পর্ক নেই, কেবল নাকের উপর স্প্রিং দিয়ে এঁটে বসানো। মোট কথা, দেখলেই বোঝা যায় যে মানুষটি কম কেউকেটা নন। প্রতিদিন সন্ধ্যা হতেই পাড়ার মাতব্বর বাবুরা সবাই রামবাবুর বৈঠকখানা ঘরে এসে জোটেন, আর পান, তামাক, চা, বিস্কুট, সন্দেশ ইত্যাদির সঙ্গে খুব হাসি তামাশা গল্পগুজব চলতে থাকে। বৈঠকখানা ঘরটি বেশ বড়, মেঝের উপর প্রকাণ্ড ফরাস পাতা, তার উপর কতকগুলো মোটা সোটা তাকিয়া আর রং চঙে হাত পাখা এদিক ওদিক ছড়ানো। তাছাড়া ঘরের মধ্যে কোথাও চেয়ার টেবিল বা কোনো রকম আসবাবপত্র একেবারেই নেই। পোস্টমাস্টার বাবু, হরিহর ডাক্তার, জ্যোতিষ রায়, হেডমাস্টার, ইন্সপেক্টর বাড়ুজ্জে প্রভৃতি অনেকেই সেখানে প্রায় প্রতিদিন আসেন। বৃন্দাবন বসু বড় লাজুক লোক। প্রথম প্রথম সেদিকে বড় একটা ঘেঁষতেন না। সে পাড়ায় তিনি সবে নতুন এসেছেন, কারো সঙ্গে আলাপ পরিচয় নেই, খালি পোস্টমাস্টার বাবুর সঙ্গে একটু জানাশোনা। যা হোক, পোস্টমাস্টার বাবু নাছোড়বান্দা লোক। তিনি বড়দিনের ছুটির মধ্যে এক রবিবার একরকম জোর করেই তাকে রামবাবুর বাড়ি নিয়ে গিয়ে হাজির করলেন। প্রথম দিনের পরিচয়েই দুজনার আলাপ এমন জমে উঠল যে তারপর থেকে রামবাবুর বৈঠকে যাবার জন্য বৃন্দাবন চন্দ্রকে আর কোনো তাগিদ দেওয়ার দরকার হতো না।
এই ঘটনার 7 দিন পরে একদিন রামবাবুর বৈঠক খুব জমেছে। মানুষকে চিনতে না পারা দরুন কত সময়ে কত অদ্ভুত ভুল হয়, তাই নিয়ে বেশ কথাবার্তা চলছে। হরিহরবাবু বললেন, আমি একবার যা ফ্যাসাদে পড়েছিলাম সে বোধহয় আপনাদের বলিনি। সে প্রায় 20 বছর আগের কথা। একদিন সন্ধ্যার সময় খাওয়া দাওয়া সেরে একটু শিগগির ঘুমোবো ভাবছি, এমন সময় আমার ডিসপেন্সারির চাকরটা এসে খবর দিল প্রমথবাবু এসেছেন। প্রমথ মিত্তির তখন তার মাথার ব্যারামের জন্য আমাকে দিয়ে চিকিৎসা করাতো। সেদিন কথা ছিল আমি তার জন্য একটা মিক্সচার তৈরি করে রাখব, সে সন্ধ্যার সময় সেটা নিয়ে যাবে। তাই চাকর এসে খবর দিতেই আমি ওষুধের শিশিটা তার হাতে দিয়ে সেই সঙ্গে একটা কাগজে লিখে দিলাম, ওষুধটা এখনই 1 দাগ খাবেন। দুর্বল মস্তিষ্কের পক্ষে কোনো রকম মানসিক পরিশ্রম বা উত্তেজনা ভালো নয়, এ কথা সর্বদা মনে রাখবেন। তাহলেই আপনার মাথার ব্যারাম শিগগির সারবে। মিনিট খানিক যেতে না যেতেই চাকরটা ঘুরে এসে খবর দিল যে বাবুটি বেজায় খাপ্পা হয়েছেন এবং দাওয়ায়ে শিশিটি ভেঙে আমায় গাল দিতে দিতে প্রস্থান করেছেন। শুনে তো আমার চক্ষু স্থির। যা হোক, ব্যাপারটা পরিষ্কার হতে বেশি দেরি হলো না। একটু সন্ধান করতেই বোঝা গেল যে লোকটি মোটেই প্রমথ মিত্তির নন, আমারই মামা শ্বশুর বাঁশবেড়ের প্রমথ নন্দী। যেরকম বদমেজাজি লোক, সে রাত্রেই আমায় ছুটতে হলো বুড়োর তোয়াজ করার জন্য। বুড়ো কি সহজে ঠান্ডা হয়? তাকে অপমান করা বা তার সঙ্গে ইয়ার্কি করা যে আমার মোটেই অভিপ্রায় ছিল না, এবং ওষুধটা কিংবা চিঠিটা যে তার জন্যে দেওয়া হয়নি, এই সহজ কথাটি তার মাথায় ঢোকাতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল। এদিকে বাসায় ফিরে শুনি প্রমথ মিত্তির এসে তার ওষুধ তৈরি না পেয়ে খুব বিরক্ত হয়ে চলে গেছে। পরদিন সকালে আবার তাকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করি। এই গল্পটা শুনে ইন্সপেক্টর বাবু বললেন, আপনার তো মশাই অল্পের উপর দিয়ে গেল। আমার ওই রকম একটা ভুলের দরুন চাকরি নিয়ে টানাটানি পড়েছিল, সেও বহুদিনের কথা। তখন আমি সবেমাত্র পুলিশের চাকরি নিয়েছি। ঘোষপুরের বাজার নিয়ে সে সময়ে সুদাস মণ্ডলের সঙ্গে রায়বাবুদের খুব ঝগড়া চলছে। একদিন বিকেলে খবর পাওয়া গেল আজ সন্ধ্যার পর সুদাস লাঠিয়াল নিয়ে বাজার দখল করতে আসবে। ইন্সপেক্টর যোগিনবাবুর হুকুমে আমি 6 জন কনস্টেবল নিয়ে সন্ধ্যার কাছাকাছি ঘোষপুরে গিয়ে উপস্থিত হলাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। সন্ধ্যার একটু পরেই দেখলাম নদীর দিক থেকে কিসের আলো আসছে। মনে হচ্ছে কারা যেন কাঁঠাল তলায় বসে বিশ্রাম করছে। ব্যাপার কি দেখবার জন্য আমি খুব সাবধানে একটা ঝোপের আড়াল পর্যন্ত এগিয়ে গেলাম। গিয়ে দেখি একটা মশালের ঝাপসা আলোয় লাঠি হাতে কয়েকটা লোক বসে আছে, আর এক পালকির আড়ালে 2 জন লোক কথাবার্তা বলছে। কান পেতে শুনলাম। একজন বলল, সুদাসদা, কত দূর এলাম? উত্তর হলো, এই তো ঘোষপুরের বাজার দেখা যাচ্ছে। অমনি আর কথা নেই, আমি জোরে শীষ দিতেই
সঙ্গের পুলিশগুলো মার মার করে তেড়ে এসেছে। পুলিশের সাড়া পাবা মাত্র সুদাসের লোকগুলো বাপরে মারে করে কে যে কোথায় সরে পড়ল তা আর ধরতেই পারা গেল না। কিন্তু পালকির কাছে যে দুটো লোক ছিল তারা খুব সহজেই ধরা পড়ে গেল। তাদের একজনের বয়স অল্প, চেহারা গোয়ার গোবিন্দ গোছের। বুঝলাম এই সুদাস মণ্ডল। সে আমায় তেড়ে কি যেন বলতে উঠেছিল। আমি এক ধমক লাগিয়ে বললাম, হাতে হাতে ধরা পড়েছ বাপু, এখন রোগ করে কোনো লাভ নেই। কিছু বলবার থাকে তো থানায় গিয়ে বলো। শুনে তার সঙ্গের বুড়ো লোকটা ভেউ ভেউ করে কেঁদে উঠে খানিকক্ষণ অনর্গল কি যে বকে গেল আমি তার কিছুই বুঝলাম না। খালি বুঝলাম যে সে আমাদের তার সুদাসদার পরিচয় বোঝাচ্ছে। আমি বললাম, অত পরিচয় শুনবার আমার দরকার নেই, আসল পরিচয়টা আজ ভালো রকমই পেয়েছি। তারপর তাদের হাত কড়া পরিয়ে মহা ফুর্তিতে তো থানায় এনে হাজির করা গেল। তারপর মশায় যা কাণ্ড! হেড ইন্সপেক্টর যতীনবাবু রাগে আগুনের মতো লাল হয়ে টেবিল থাবড়িয়ে দোয়াত উল্টিয়ে কাগজ কলম ছুঁড়ে আমায় খুব সহজেই বুঝিয়ে দিলেন যে আমি একটা আস্ত রকমের হস্তিমূর্খ ও অর্বাচীন পাঁঠা। যে লোকটিকে ধরে এনেছি সে মোটেই সুদাস মণ্ডল নয়, তার নাম সুভাষচন্দ্র বোস। সে যতীনবাবুরই জামাই। সঙ্গের লোকটি তার ঠাকুরদার আমলের চাকর। যতীনবাবুর কাছেই তারা আসছিল। আমার বুদ্ধিটা হাঁ করা বোয়াল মাছের মতো না হলে আমি সুভাষ শুনতে কখনোই সুদাস শুনতাম না, ইত্যাদি। অনেক কষ্টে, অনেক খোসামুদি করে, অনেক হাতে পায়ে ধরে সে যাত্রায় চাকরিটা বজায় রাখতে হয়েছিল। ইন্সপেক্টরের গল্প শেষ হতেই বৃন্দাবনবাবু টিকি দুলিয়ে বললেন, আপনাদের গল্প শুনে আমারও একটা গল্প মনে পড়ে গেল। সে ওই রকম উদর বোঝা বুদর ঘাড়ে গোছের গল্প। তবে ভুলটা আমি নিজে করিনি, করেছিল আমার ভাইপো। সেই যে ছোকরাটি এখন মেডিকেল কলেজে পড়ে। একদিন সন্ধ্যার সময় ঘরের মধ্যে বসে আছি। ঘরেও বাতি জ্বালা হয়নি, বাইরেও বেশ অন্ধকার। খালি সরু নখের মতো একটুখানি চাঁদ সবেমাত্র পূব দিকে উঁকি দিয়েছে। এমন সময় মনে হলো যেন একটা মানুষ দেয়াল বেয়ে বেয়ে ছাদের উপরে উঠছে। বৃন্দাবনবাবু সবে এইটুকু বলেছেন, এমন সময় বারান্দায় কে ডাক দিল, বাবু টেলিগ্রাম। রামবাবু তাড়াতাড়ি উঠে গিয়ে টেলিগ্রামখানা নিয়ে আসলেন। তারপর চোখের চশমাটি কপালে তুলে টেলিগ্রামখানা খুলে পড়তে লাগলেন। পড়তে পড়তে তার চোখ ক্রমেই গোল হয়ে উঠছে দেখে ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, কি ব্যাপারখানা কি? রামবাবু ধপাস করে সোফার উপর বসে পড়ে বললেন, এই দেখুন না, দেশ থেকে পরেশ টেলিগ্রাম করছে, সিরিয়াস অ্যাক্সিডেন্ট, কাম হোম ইমিডিয়েটলি। অর্থাৎ গুরুতর দুর্ঘটনা, শীঘ্র বাড়ি আসুন। রামবাবুর 3 ছেলে কয়দিন হলো পুজোর ছুটিতে দেশে গিয়েছে, আর একটি মামা বাড়িতে আছে, আর বাকি 3টে মায়ের কাছে বাড়িতেই রয়েছে। রামবাবু বললেন,
এত লোক থাকতে পরেশ ছোকরাটাকে দিয়েই বা টেলিফোন করাতে গেল কেন? দুটো পয়সা খরচ করে বড়রা কেউ একটু ভালো করে গুছিয়ে টেলিগ্রাম করলেই তো পারত। এখন কি যে করি। আজ বৃহস্পতিবার, এ সময়ে রওনাই বা হই কেমন করে, কিছুই তো বুঝতে পারছি না। তিনি চাকরকে ডেকে তিনতলার বড় ঘর থেকে তার কলমটা আনতে বললেন, আর বললেন, একটা টেলিগ্রাম করে দেখা যাক কি জবাব আসে। এই বলে তিনি আবার টেলিগ্রামখানা পড়তে লাগলেন। গল্পগুজব তো চুলোই গেল। সবাই মিলে ভাবতে বসল, এখন কি করা যায়। এমন সময় রামবাবু হঠাৎ বলে উঠলেন, ও কি, এ কার টেলিগ্রাম? এ তো দেখছি রমাপদ সেন লেখা। আমার কি যে চোখ হয়েছে, আমি পড়ছি রমাপ্রসাদ সান্যাল। পড়তেই পোস্টমাস্টার প্রিয়শঙ্কর বলে উঠলেন, ও রমাপদ, যে ও পাড়ার গুপিবাবুর ভাই। আমি জানি তার শ্বশুরের নাম পরেশনাথ না কি যেন। তখন একটা হাসির ধুম পড়ে গেল। রমাবাবু বললেন, দেখলেন মশাই, দেখলেন পিয়ন ব্যাটার কাণ্ড। এক ভুল টেলিগ্রাম দিয়ে আমায় মেরেছিল আর কি। একে বুড়ো বয়স, তারপর আবার জানেন তো আমার হার্টের ব্যারাম আছে। হেডমাস্টার জ্যোতিষবাবু শুনে হেসে বললেন, আপনি আবার এর মধ্যেই হলেন কি করে? রামবাবু বললেন, বিলক্ষণ। এ পাড়ায় আমার মতন বুড়ো আর কটি খুঁজে পান বলুন তো? এই আষাঢ় মাসে আমি 60-এর কোটায় পা দিয়েছি। বৃন্দাবনবাবু বললেন, তাহলে আমার জ্যাঠামশায়ের কাছে আপনার হার মানতে হলো। তার বয়স 69। ডাক্তারবাবু বললেন, আমারও বড় কম হয়নি, 64 পার হয়ে গিয়েছে। কিন্তু এ পাড়ায় বয়সের জন্যে যদি প্রাইজ দিতে হয়, তাহলে ভোলানাথের বাপকেই দেওয়া উচিত। তার নাকি এখন 78 বছর চলেছে। এই রকম বাজে কথা চলছে। এমন সময় বড় বড় বারকোষের ওপর থালা সাজিয়ে রামবাবুর 3টে চাকর খাবার নিয়ে হাজির। কচুরি, নিমকি, সন্দেশ থেকে পিঠে পায়েস পর্যন্ত প্রায় 12-14 রকমের খাবার। ডাক্তার বললেন, বাপ রে, এ যে বিরাট আয়োজন, ব্যাপারখানা কি? রামবাবু বললেন, ওই যা, আসল কথাই তো বলতে ভুলে গেছি। আজ আমার জামাই এসেছেন, তাই বাড়িতে একটু মিষ্টি মুখের আয়োজন করা হয়েছে। ডাক্তারবাবু হেসে বললেন, এত বড় গুরুতর কথাটাই বলতে ভুলে গেলেন। আপনার বয়সটা নিতান্তই বেড়ে গেছে দেখছি। বৃন্দাবনবাবু বললেন, তা হোক, আজকের বৈঠকে অনেক রকমই ভুলের কাণ্ড শুনলাম আর দেখলাম, কিন্তু এ ভুলটি বেশি দূর গড়ায়নি। আসুন, এখন ভুলটা সংশোধন করে নেওয়া যাক। এই গল্পে পাওয়া ভুলের তালিকা: 1. গোড়াতেই রামবাবুকে কৃপণ বলা হয়েছে, কিন্তু গল্পে তার স্বভাবের যে পরিচয় দেওয়া হয়েছে তা মোটেই কৃপণের মতো নয়। 2. বলা হয়েছে রামবাবু ও বৃন্দাবন বাবুর মধ্যে বহুকালের বন্ধুতা, অথচ পরেই বলা হয়েছে কারো সঙ্গেই বৃন্দাবন বাবুর আলাপ পরিচয় নেই। 3. প্রথমেই বৃন্দাবন বাবুর মাথা ভরা টাক বলা হয়েছে, অথচ তিনি টিকি দুলাচ্ছেন। 4. প্রথমে বলা হয়েছে তার বয়স 60,
কিন্তু তিনি চাকরি করেছেন 56 বৎসর। 5 বলা হয়েছে যে গিন্নি আর জ্যাঠামশাই ছাড়া তাঁর আর কেউ নেই, কিন্তু পরে তাঁর এক ভাইপোকে হাজির করা হয়েছে। 6 প্রথমে পোস্টমাস্টারের নাম বলা হয়েছে প্রাণশঙ্কর, পরে লেখা হয়েছে প্রিয় শঙ্কর। 7 রামবাবু ইংরেজি জানেন না, অথচ তিনি চটপট ইংরেজি টেলিগ্রাম পড়ছেন। 8 রামবাবু পাটের তেলের ব্যবসা করেন, কিন্তু এরকম কোনো তেল বা ব্যবসার কথা শোনা যায় না। 9 তার বাড়ি দোতলা বলা হয়েছে, কিন্তু চাকরকে 3 তলায় পাঠানো হয়েছে। 10 রামবাবুর 8টি ছেলে, কিন্তু মাত্র 7টির খবর পাওয়া যাচ্ছে। 11 রামবাবুর মেয়ে নেই, কিন্তু তার জামাই এসে হাজির। 12 তার চশমার যে বর্ণনা দেওয়া হয়েছে সেরকম চশমা কপালে তোলা যায় না। 13 প্রথমে বলা হয়েছে ঘরে কোনো রকম আসবাবপত্র নেই, কিন্তু পরে সোফার উল্লেখ করা হয়েছে। 14 বলা হয়েছে বড়দিনের ছুটির মধ্যে এক রবিবার বৃন্দাবন রামবাবুর সঙ্গে দেখা করলেন। গল্পের ঘটনা তার 7 দিনের পরের, সুতরাং বৃহস্পতিবার হতেই পারে না। 15 বড়দিনের সপ্তাহখানেকের মধ্যেই পূজার ছুটি অসম্ভব। 16 বৃন্দাবন বাবুর বয়স গোড়াতেই 60 বলা হয়েছে, তাহলে তার জ্যাঠামশায়ের বয়স মোটে 69 হতেই পারে না। 17 চাঁদ যখন আমরা সূর্যের কাছাকাছি দেখি তখনই তার চেহারা থাকে সরু নখের মতো। সন্ধ্যার সময় পূর্ব দিকে, অর্থাৎ সূর্যের উল্টো দিকে, তার ওরকম চেহারা অসম্ভব।